বর্তমানে এই মডার্ন ব্রিজের কারণে আমরা বড় বড় নদী, সমুদ্র আর উঁচু উঁচু পাহাড়ের মতো দুর্গম জায়গাতেও খুব অল্প সময়ে পার করতে পারি। কিন্তু যখন আমরা এই সেতুগুলির উপর দিয়ে অতিক্রম করি, আমাদের মনে নানান প্রশ্ন জন্ম নেয়। যেমন গভীর সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এই ব্রিজগুলিকে কিভাবে নির্মাণ করা হয়, অথবা এই আল্ট্রা হাইটেক ব্রিজগুলিকে নির্মাণ করতে কত সময় লাগে, অথবা একটি ব্রিজ নির্মাণ করতে কত অর্থের প্রয়োজন পড়ে। যদি আপনার মাথাতেও এমন অদ্ভুত প্রশ্ন কখনো ঘুরপাক খেয়ে থাকে, তবে আজকের ভিডিওটি দেখার পর সব জটলা দূর হয়ে যাবে। পুরাতন দিনে নদী বা পাহাড়ের উপর ব্রিজ থাকতো না। যদি কোনো ব্যক্তি নদী পারাপার করতে চায়, তাকে নৌকার সাহায্য নিতে হতো, অথবা যদিও কোনো জায়গায় সেতু নির্মাণ করা হতো, সেগুলি ছিল বাঁশ অথবা কাঠের অথবা দড়ির। পায়ে হেঁটেই তাকে অতিক্রম করতে হতো। কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মানুষ যত ধীরে ধীরে উন্নয়নের পথে হাঁটতে থাকে, ততই মানব জীবনে বিজ্ঞান আর প্রযুক্তির প্রভাব পড়তে থাকে। সেই মাপে প্রযুক্তিও আধুনিক হতে থাকে। বর্তমানে আমরা একটার পর একটা উন্নত মডার্ন ব্রিজ নির্মাণ করে চলেছি, যার উপর দিয়ে বাস কিংবা ট্রাক তো দূরের কথা, ট্রেনও সহজে অতিক্রম করতে পারে। আপনারা সেতুর উপর দিয়ে অতিক্রম করার সময় ভিন্ন ভিন্ন ধরনের সেতু দেখে থাকেন। কোন জায়গায় কি ধরনের ব্রিজ নির্মাণ করা হবে এর পিছনে বেশ কিছু কারণ থাকে। তা নির্ভর করে কতগুলি ফ্যাক্টরের উপর। যেমন সর্বপ্রথমে দেখা হয় সেতুর দৈর্ঘ্য কত হবে, সেতুর নিচে দিয়ে কি পানি প্রবাহিত হয়, অথবা যেখানে সেতু স্থাপন করা হবে সেখানের মাটি কেমন, আর সেতুটি কোন উদ্দেশ্যেই বা নির্মাণ করা হবে, ছোট গাড়ির জন্য নাকি মালবাহী ভারী ভারী ট্রাকের জন্য। আর এই সব ফ্যাক্টরগুলির উপর বিশ্লেষণ করার পর সিদ্ধান্ত নেওয়া হয় কোন টাইপের সেতু স্থাপন করা হবে, আর ব্রিজগুলি স্থাপনের জন্য কি ধরনের উপাদান ব্যবহার করা হবে। আর্চ ব্রিজ, সাসপেনশন ব্রিজ, বিম ব্রিজ, ক্যান্টিলিভার ব্রিজ, এগুলি হলো ব্রিজের বেশ কিছু টাইপস। এই টাইপসের ব্রিজ নির্মাণের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। চলুন বিশদে জানা যাক এগুলিকে নির্মাণের পেছনের মাস্টার মাইন্ড কলাকৌশল। সর্বপ্রথমে আলোচনা করা যাক সেই ধরনের ব্রিজটিকে যাকে আমরা সব থেকে বেশি দেখে থাকি। এই ব্রিজটি হলো বিম ব্রিজ, কাস্ট মেথড ফর বিম ব্রিজ। এই ধরনের ব্রিজ স্থাপনের জন্য সর্বপ্রথম বোরিং মেশিন দিয়ে ভূমির উপর গর্ত খনন করা হয়। এরপর লোহা আর কনক্রিট দিয়ে বড় বড় স্তম্ভ নির্মাণ করা হয়। এই ধরনের সেতু স্থাপনের জন্য স্টিল আর কনক্রিট দিয়ে নির্মাণ করা পিলার, যা ব্রিজের ভিত্তি হিসাবে কাজ করে। পিলার রেডি হওয়ার পর ব্রিজের প্রথম পিলারের উপর লঞ্চিং গেন্ট্রি মেশিন সেট করা হয়, যেমন SLG 900। এই মেশিনটিকে দেখতে অনেকটা ক্রেন বা ট্রেনের মতো লাগে। এর ওজন প্রায় 580 টন মতো হয়ে থাকে আর লম্বা 304 ফিট হয়ে থাকে। এই মেশিনটির কাজ হলো ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসা ভারী ভারী স্টিলের ব্লকসকে ক্রেনের সাহায্যে পিলারের উপর সেট করা। এরপর সেগুলিকে দৃঢ়ভাবে সংযুক্ত করা হয়। ব্রিজের উপর ইনস্টল করার পর মেশিনটি ব্রিজের অংশকে জয়েন করতে করতে সামনের দিকে অগ্রসর হতে থাকে। মেশিনটি দিয়ে ব্লকসগুলিকে সেট করা সমাপ্ত হলে ব্রিজের একটি বেসিক স্ট্রাকচার প্রস্তুত হয়ে যায়। এরপর শুরু করা হয় লোহা আর কনক্রিটের কাজ। সমগ্র ব্রিজের উপর স্টিলের তৈরি জাল রাখা হয়। এরপর তার উপর কনক্রিট ঢালা হয়। কনক্রিটটি তৈরি করার সময় কেমিক্যাল মিক্স করা হয় যাতে ব্রিজটি অনেক স্ট্রং হয়। এরপর কনক্রিটের উপর ভাইব্রেটর মেশিন চালানো হয় যাতে কনক্রিট ভিতর পর্যন্ত সেট হয়। কিছু ফিনিশিং টাচ দেওয়ার পর ব্রিজটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিম ব্রিজ নির্মাণের এই পদ্ধতিটি কাস্ট মেথড নামে পরিচিত। বন্ধুরা, যদি ভাবেন ব্রিজ নির্মাণের এই পদ্ধতিটি খুব জটিল, তাহলে আপনার জানা উচিত এই কাস্ট মেথডটি হলো ব্রিজ নির্মাণের সব থেকে সহজ পদ্ধতি। এটা আমার মতামত নয়, ইঞ্জিনিয়ারদের মতামত। আর এই কারণেই বেশিরভাগ কোম্পানি অন্যান্য পদ্ধতির তুলনায় কাস্ট মেথডের মাধ্যমে ব্রিজ নির্মাণ করা বেশি পছন্দ করে। এর কারণ অন্যান্য পদ্ধতির তুলনায় এই পদ্ধতিতে লেবার কাস্ট অনেক কম হয়। তাছাড়া এই পদ্ধতিতে ব্রিজ অনেক দিন ধরে টিকে থাকে। এবারে আসা যাক দ্বিতীয় পদ্ধতিতে, ব্যালেন্সড ক্যান্টিলিভার মেথড। সাসপেনশন ব্রিজ নির্মাণের ক্ষেত্রে এই পদ্ধতিটিকে অবলম্বন করা হয়। সাসপেনশন ব্রিজ বলতে সেই ব্রিজগুলিকে বোঝায় যাদেরকে কেবলের সাহায্যে জোড়া হয়। দেখলে মনে হবে যেন এই ব্রিজগুলি হাওয়াতে দুলছে। কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন সাসপেনশন ব্রিজের ক্ষেত্রে বিম ব্রিজের তুলনায় পিলার অনেক কম থাকে? জানেন কি এর পেছনের আসল কারণ? চলুন এই বিষয়ে ডিটেলসে জানা যাক কিভাবে এত কম পিলার আর কেবলের সাহায্যে বিচিত্র ব্রিজগুলিকে স্থাপন করা হয়। আসলে এখানে বিম ব্রিজের তুলনায় সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি অবলম্বন করে সাসপেনশন ব্রিজগুলিকে নির্মাণ করা হয়। প্রথমে প্রত্যেকটি পিলারের উপর আলাদাভাবে কাজ করা হয়। পিলার স্থাপন করার পর প্রত্যেকটি পিলারের উপর ব্যালেন্স ক্যান্টিলিভার মেশিনকে সেট করা হয়, আর এই মেশিনটি পিলারের উপর স্টিলের ব্লকসকে সংযুক্ত করতে থাকে। এভাবে যখন পিলারের সামনের অংশ প্রস্তুত হয়ে যায়, তখন মেশিনটিকে ফ্রিকশন লঞ্চিং সিস্টেমের সাহায্যে সামনের দিকে পুশ করা হয়, আর এভাবেই দুটো পিলারকে সংযুক্ত করা হয়। এবারে জানা যাক এই ব্রিজে কিভাবে কেবল ফিট করা হয়। ঠিক যেভাবে ব্রিজের বেসিক স্ট্রাকচার তৈরি করার সময় পিলার তৈরি করা হয়েছিল, ঠিক একইভাবে কেবল টাওয়ারগুলিকেও তৈরি করা হয়। মেশিন নিচে থেকে পিলার তৈরি করা শুরু করে আর জ্যাকের সাহায্যে উপরে গিয়ে সম্পূর্ণ করে। টাওয়ার তৈরি করার সময় কেবলগুলিকে জুড়ে দেওয়া হয়, যাদের পরবর্তীতে টাইট করা হয়। যখন স্টিলের ব্লকসের সাহায্যে ব্রিজের বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে যায়, তারপর শুরু করা হয় লোহা আর কনক্রিটের কাজ। এরপর ব্রিজের উপর স্টিলের জাল তৈরি করে রাখা হয়, আর পিলারের দুই সাইড
সাইডে কেবল জয়েন্টস তৈরি করে রাখা হয়। এরপর ব্রিজের উপর কনক্রিট ঢালা হয়। যখন কনক্রিট সেট হয়ে যায়, হাইড্রোলিকের সাহায্যে ব্রিজের এই কেবলগুলোকে টাইট করা হয়। এভাবেই তৈরি করা হয় অপূর্ব দেখতে সাসপেনশন ব্রিজগুলিকে। এই ব্রিজগুলিতে প্রত্যেকটি কেবলকে দুটি টাওয়ারের মধ্য দিয়ে সেট করা হয়। এর কারণ হলো যখন কোনো গাড়ি ব্রিজের উপর দিয়ে যায় তখন তার ভরকে প্রথমে কেবলে ট্রান্সফার করে, আর কেবলের ভরটিকে তখন টাওয়ারে ট্রান্সফার করা হয়, আর টাওয়ার পিলারের সাহায্যে ভরকে মাটিতে পৌঁছে দেয়। আর এই কারণেই সাসপেনশন ব্রিজগুলি কম পিলারেও বেশি মজবুত হয়। হ্যাঙ্গিং আর্ক মেথড, বক্ররেখার মতো আকৃতি এই ধরনের ব্রিজটি কম বেশি আমাদের সবারই প্রায় চোখে পড়ে। এই প্রণালীতে ব্রিজ নির্মাণের জন্য সর্বপ্রথমে একটি অর্ধবৃত্তাকার আর্ক তৈরি করা হয়। এই ধরনের কার্ভ করার কারণে ব্রিজটি বেশি স্ট্রং হয়। এই কার্ভটি করার কারণে ব্রিজের উপরের লোডকে মাটিতে ট্রান্সফার করে দেয়। আর্ক ডিজাইনের কারণে ব্রিজের লোড মাটির উপর ছড়িয়ে পড়ার পরিবর্তে সোজা নিচে নেমে অ্যাবাটমেন্টে চলে যায়, যাকে ব্রিজটিকে সাপোর্ট দেওয়ার জন্য মাটির উপর দুই সাইডে পিলারের মতো তৈরি করা হয়। কার্ভ আকৃতির স্ট্রাকচারটি তৈরি করার পর এর উপর একটি হরিজন্টাল লেয়ার তৈরি করা হয়, যাকে লোহা আর কনক্রিটের সাহায্যে বানানো হয়। 2000 সালের আগে পর্যন্ত এই মেথডটি ছিল ব্রিজ নির্মাণের ক্ষেত্রে অনেক আধুনিক পদ্ধতি। বর্তমানে এই ধরনের ব্রিজ খুব কমই নির্মাণ করতে দেখা যায়। এর প্রধান কারণ হলো আর্ক ব্রিজকে ছোট জায়গার মধ্যে খুব সহজেই নির্মাণ করা যায়, কিন্তু যদি কোনো বড় নদীর উপর আর্ক ব্রিজ নির্মাণ করা হয় তাহলে অনেকগুলি আর্ক তৈরি করতে হয়। এই কারণে এরিয়া হিসাবে কস্ট অনেক বেশি পড়ে, কিন্তু টেকনোলজি উন্নতি হওয়ার সাথে সাথে এই পদ্ধতিকেও উন্নতি করে নেওয়া হয়েছে। বর্তমানে আর্ক মেথড ডেভেলপ হয়ে হ্যাঙ্গিং আর্ক মেথড নামে পরিচিতি লাভ করেছে। এই মেথডের সবথেকে বড় পরিবর্তন হলো পূর্বে সেমি সার্কুলার আর্ক বানানোর জন্য পাথর কিংবা কনক্রিটের ব্যবহার করা হতো, বর্তমানে স্টিলের ব্যবহার করা হয়। এছাড়াও অনেকগুলি আর্ক তৈরি করার পরিবর্তে একটি বিশাল আর্ক তৈরি করা হয়, আর দুই সাইডে বড় বড় পিলার স্থাপন করা হয়। এই কারণেই ব্রিজের ওজন পিলারের সাহায্যে মাটিতে ট্রান্সফার হয়ে যায়। আপনি শুনলে অবাক হবেন, জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপর এই হ্যাঙ্গিং আর্ক মেথডের সাহায্যেই পৃথিবীর সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই ব্রিজটি প্রায় 1.3 কিলোমিটার লম্বা, আর ব্রিজটি নদীর তলদেশ থেকে 359 মিটার উঁচুতে নির্মাণ করা হচ্ছে, যা ফ্রান্সের আইফেল টাওয়ারের থেকেও 35 মিটার উঁচু। কেবল এই ব্রিজগুলি একবার নির্মাণ হওয়ার পরেই সব কাজ শেষ হয়ে যায় না, মাঝে মাঝেই এই সেতুগুলিকে মনিটর করা হয়। ব্রিজের ক্যাপাবেল চেক করার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন ম্যাগনেটোমিটার, পিওমিটার আর ইনফ্রারেড থার্মোগ্রাফি। যদি কোনো জিনিসের ঘাটতি দেখা দেয় সঙ্গে সঙ্গে সেটিকে মেরামত করা হয়, কারণ একটি সামান্য ভুলের কারণে বহু মানুষের জীবন যেতে পারে। বন্ধুরা, পানির উপর ব্রিজ কিভাবে নির্মাণ করা হয় তা নিয়ে একটি ভিডিও বানিয়েছি, চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। আজ এই পর্যন্ত, আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।